হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নেটফ্লিক্সে এসছে থাঙ্গালান এই সিনেমাটা নিয়ে কথা বলবো। থাঙ্গালান মানে হচ্ছে সন অফ গড। পা রঞ্জিতের পরিচালনায় এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, মালবিকা মোহনন, পার্বতী সহ আরও অনেকে। এই সিনেমাটাতে মূলত তিনটে টাইমলাইন দেখানো হয়েছে, কিন্তু শেষের যে টাইমলাইনটা সেটা একদম ক্লাইম্যাক্সে এটা দেখানো হয়েছে। নর্মালি আমরা দেখতে পাবো যে দুটো টাইমলাইনের কথা বলা হচ্ছে। এখানে প্রকৃতির মধ্যে অনেক রকমের রহস্য লুকিয়ে থাকে। এই সিনেমার বলার বক্তব্য হচ্ছে সেটা, সেটা সোনা হোক, ফসল হোক, সেটা যেটাই, সে যেরকম জিনিসই হোক না কেন, বা এখনকার দিনে যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ এখনকার দিনে সোনার থেকে কিছু মাত্রায় কম মূল্যবান নয়। তো যাই হোক, এখানে ওই জিনিসটা দেখানো হয়েছে। এবং আরেকটা জিনিস আমার দেখে যেটা ভালো লাগছে, যে এই যে প্রকৃতির এই সব জিনিসপত্রগুলোকে কারা প্রোটেকশন দিচ্ছে, সাপ, বিছে, তারপর মানে সব প্রকৃতির মধ্যে থাকা যেসব পশুরা, তারা এর প্রোটেকশনটা দিচ্ছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। এবং এই যে ট্রাইবাল গ্রুপকে ব্রিটিশরা যখন ভারতে এসেছিল, তারা যে কীভাবে তাদেরকে কাজে লাগিয়েছিল, সেই পোর্শনটা কিন্তু এখানে একটা বড় আকারে দেখানো হয়েছে। আর যে চিয়ান বিক্রমের চরিত্রটার নামে হচ্ছে থাঙ্গালান, এই থাঙ্গালানের বা তার বংশের তারা এই থাঙ্গালানের পুরো এই যে ট্রাইবাল গ্রুপটাকে কিভাবে যে এক কথায় নাস্তানাবুদ করেছে ব্রিটিশরা, তো সেটাই হচ্ছে এই সিনেমার মূল বক্তব্য। এছাড়া জমি, সোনা, এবার অবভিয়াসলি যে কোনো মানুষেরই মনে হবে যে আমি গুলামি করব না, আমি সম্মানের সঙ্গে থাকব। তো এই এই যে কন্ট্রাডিক্টরি দেখাতে গিয়ে 5th সেঞ্চুরির সময়টা এবং ব্রিটিশ টাইমের সময়টা, দুটো সময়কে একটা মধ্যে একটা প্যারালাল ড্র করা হয়েছে। এছাড়া আমাদের দেখবেন যে বনের মধ্যে কিছু কিছু ট্রাইবাল গ্রুপের মধ্যে, জঙ্গলের মধ্যে যারা আদিবাসীরা থাকে, এটা কিন্তু সত্যি যে বনদেবী বলে একটা কনসেপ্ট কিন্তু আছে। এখানেও কিন্তু সেই জিনিসটা দেখানো হচ্ছে যে বনদেবী মানে এমন একটি চরিত্র, মহিলা চরিত্র, তিনি প্রকৃতি থেকেই এসেছেন, তিনি বনকে, জঙ্গলকে তিনি রক্ষা করছেন। তো এই ধরনের কনসেপ্টও কিন্তু এখানে আছে। এরপর যদি চলে আসি অভিনয়ের কথা, অভিনয় চিয়ান বিক্রম, মালবিকা মোহনন, পার্বতী প্রত্যেকে ভালো অভিনয় করেছে নিজের নিজের জায়গায়। ট্রাইবাল গ্রুপ যেরকম হয় ঠিক সেইভাবেই এখানে এদেরকে দেখানো হয়েছে, এবং এরা খুব স্বচ্ছন্দভাবে এখানে অভিনয়টা এনারা করেছেন। এটা গেল অভিনয়ের দিক। এরপর যদি চলে আসি মেকআপে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অসাধারণ মেকআপ হয়েছে। তো সেই জিনিসগুলো এখানে দেখতে ভালো লাগে। নেচারকে কীভাবে ব্যবহার করবে সেই জিনিসটা ভালো লাগে। কিন্তু আমি একটা জিনিস এই সিনেমাটাতে দেখে আমি বুঝতে পারিনি, একটি সাধুর একটা মূর্তি এবং তার মুণ্ডুচ্ছেদ, সেটা নিয়ে একটা ব্যাপার আছে। সাধুটা তাহলে কে? মানে এখানে কি মানে জৈন ধর্মাবলম্বী মহাবীর বা বুদ্ধদেব, বৌদ্ধ ধর্মাবলম্বী, এরকম কোনো সাধুর কথা কি এখানে বলা হয়েছে? ডিরেক্ট কিন্তু এখানে মেনশন করা হয়নি, ওই জায়গাটা কিন্তু আমি বুঝতে পারলাম না। এবং সাধুর মাথার, হ্যাঁ, সাধুর মূর্তি এবং তার মাথা, ওটা হচ্ছে একটা সিম্বল। তারপর থেকেই হচ্ছে আসল সোনার যে রাজত্বটা সেটা শুরু। কিন্তু ওখানে একটা সাধুর মানে একটা মূর্তি ওখানে দেখার মানে সিগনিফিকেন্সটা কি, এটা কিন্তু পুরো সিনেমাটা জুড়ে কিন্তু আমি কোথাও বুঝতে পারলাম না। হয়তো দেখিয়েছেন পরিচালক, আমি বুঝতে পারিনি, সেটাও হতে পারে। তো ওভারঅল এই সিনেমাটা যেটা হয়েছে, যেটা কিন্তু ইন্টারভেলের পর পর্যন্ত কিন্তু সিনেমার গল্পটা ভালো চলে, কিন্তু যেই মুহূর্তে সিনেমাটা, এই যে কিছু অলৌকিক জিনিসপত্র, হ্যাঁ এইসব জিনিসগুলো কিন্তু হয়। প্রকৃতির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলোর কোনো ডেসক্রিপশন কিন্তু পাওয়া যায় না। আপনি ধরুন জঙ্গলের মধ্যে চলছেন, এমন পশু পাখি ছাড়াও এমন মানে অলৌকিক কিছু জিনিসপত্র ঘটবে যেগুলো আপনি হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এখানেও কিন্তু কিছু জিনিস সেখানে দেখানো হয়েছে। এই রকম ধরনের জিনিস কিন্তু মরুভূমিতেও কিন্তু হয়, যে চলতে চলতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু প্রকৃতি যে ঘটাচ্ছে তা না, কিন্তু আবার এগুলোরও আপনি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও পাবেন না। এই সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এরকম চলতে চলতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে করতে মানুষ হ্যালুসিনেট করে, সেসব জিনিসগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। কিন্তু সিনেমাটা পড়ে যাওয়া হচ্ছে একদম শেষের দিকে। এই যে বংশ পরম্পরায় যে একটা জায়গা যে রক্ষা করা, এই জিনিসটা যখন একদম শুরুতে, যখন আমরা থাঙ্গালানের মুখে যে গল্পটা শুনছি, সেই গল্পটা একেবারে শুরুতে এস্টাবলিশ করে দেওয়াই এখানে দরকার ছিল। তাহলে ওই জিনিসটা
মানে একটা সিমিলারিটি ড্রটা যেটা করতে চেয়েছে একদম ক্লাইম্যাক্সে গিয়ে, সেটা হতো, কিন্তু আদারওয়াইজ কিন্তু মানে সিনেমাটার চিত্রনাট্যটা ওখানেই কিন্তু পড়ে যায়। না হলে কিন্তু এই সিনেমাটা ভালো অ্যাটেম্প ছিল, খুব ভালো চেষ্টা ছিল। চেষ্টা শুধু বলবো না, এখানে অভিনয়ের দিক থেকে এরা তিনজন যা করেছে, এবং আদার্স অভিনেতা অভিনেত্রীরাও যা যা অভিনয় করেছে, এটা মানতেই হবে। মানে এইসব ধরনের চরিত্র অভিনয় করার জন্য ভাই পরিশ্রম লাগে, এটা এটা একদম সত্যি কথা। তো সেই হিসাবে থাঙ্গালন আমার কাছে ওয়ান টাইম একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।